আজকে নিউজরুম সংলাপে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। শুরুতে জানাবো গত 24 ঘন্টায় দেশ ও দেশের বাইরে ঘটে যাওয়া খবরাখবরের শিরোনাম দিয়ে। রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর ভূমিকা রাখতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান। জাতিসংঘের 75তম সাধারণ অধিবেশনের ভাষণে প্রধানমন্ত্রী। দেশে করোনা আক্রান্ত কমেছে, বেড়েছে মৃত্যু সংখ্যা। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত শনাক্ত 1106 জন। এই নিয়ে মোট আক্রান্ত ছাড়িয়েছে 3,57,000, মোট সুস্থ হয়েছেন 2,68,000। 3,29,00,000 ছাড়ালো বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু ছাড়িয়েছে 9,96,000। এইসব খবর এবং তার বিশ্লেষণ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত হয়েছেন। শুরুতেই তাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক মেজবা কামাল, অধ্যাপক ইতিহাস বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং যুক্ত আছেন সৈয়দ বদরুল আহসান, এডিটর ইনচার্জ দ্য এশিয়ান এইজ, এবং যুক্ত আছেন শফিকুল করিম সাবু, সিনিয়র সাংবাদিক, এবং যুক্ত আছেন আমাদের সঙ্গে ডক্টর মোড়ল নজরুল ইসলাম, সাংবাদিক ও চিকিৎসক। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আমরা আলোচনায় চলে যেতে চাই সরাসরি। অধ্যাপক মেজবা কামাল, আপনাকে দিয়ে যদি শুরু করি। জাতিসংঘের 75তম সাধারণ অধিবেশনের আজ ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। তিনি বাংলায় ভাষণ দিয়েছেন। করোনার কারণে এটি ভার্চুয়ালে ভাষণ দিতে হয়েছে। এই ভাষণে আসলে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ভূমিকা, অর্থনৈতিক সমৃদ্ধির বিষয়গুলো তুলে ধরেছেন। একই সাথে বাংলাদেশে এই মুহূর্তে যে প্রধান সমস্যা রোহিঙ্গা ইস্যুটি নিয়েও কথা বলেন। বঙ্গবন্ধুর পরে আসলে জাতিসংঘে বাংলায় প্রধানমন্ত্রী ভাষণ দিলেন। আপনি নিশ্চয়ই ভাষণগুলো শুনেছেন। ভাষণটি পর্যালোচনায় বলতে চান? জি, অনেক ধন্যবাদ। হ্যাঁ, যে কথা বলছিলেন যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে জাতিসংঘে বাংলায় প্রথম ভাষণ দিয়েছিলেন, তার পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলায় ভাষণ দেন এবং আজকেও দিলেন। এবং আমরা দেখলাম যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তিনি অবতারণা করেছেন তার এই ছোট্ট ভাষণটা, 17-18 মিনিটের ভাষণ। কিন্তু তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে প্রসঙ্গ, সেটা তো আজকের দিনে অবশ্যই করোনা। তো করোনা নিয়ে তিনি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার মধ্যে বলেছেন যে সবার ভাগ্য একই সূত্রে গাঁথা এবং সবার সুরক্ষা নিশ্চিত করা গেলেই কেবলমাত্র আমরা রক্ষা পাবো, আমরা মানে মানব জাতি। তো সেদিক থেকে তিনি এই কথাটাও বলেছেন যে করোনা ভ্যাকসিন যেন সময় মতো এবং একই সঙ্গে সকল দেশ পায়, সে ব্যাপারটা যেন বিশ্ব নেতৃবৃন্দ তারা যেন নিশ্চিত করেন। এবং বলেছেন যে করোনার ভ্যাকসিন হচ্ছে একটা বৈশ্বিক সম্পদ এবং এটা সেভাবে বিবেচনা করা দরকার। আর মানে যে এই ব্যাপারটা যেন আপনার মানে ঔষধ নিয়ে যে বাণিজ্য হয়, সেই বাণিজ্যের অংশে যেন পরিণত না হয়। মানব সভ্যতা এখন একটা খুবই সংকটজনক অবস্থায়, এই সময় যেন আপনার এটা যেন সময় মতো এবং একই সঙ্গে সব দেশ পায়। এবং তিনি এটাও বলেছেন যে যদি ফর্মুলা বাংলাদেশ পায়, তাহলে বাংলাদেশও কিন্তু প্রচুর পরিমাণে করোনা ভ্যাকসিন তৈরি করার মতো সক্ষমতা রাখে। আমরা জানি যে বাংলাদেশ কিন্তু ঔষধ শিল্পে অনেক এগিয়ে গেছে এবং পৃথিবীতে অনেক দেশের শতাধিক দেশে তো বাংলাদেশ এখন ঔষধ আপনার রপ্তানি করে। কাজেই আমাদের সেই প্রয়োজনীয় দক্ষ জনবল আছে। তো কাজেই যদি আমরা কারিগরি know-howটা পাই, তাহলে আমরা সেটা তৈরি করতে পারবো। সেই কথাগুলো তিনি বলেছেন। তো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক তিনি বলেছেন। কিন্তু তারপরে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি প্রতারণা করেছেন, সেটা হচ্ছে অভিবাসী শ্রমিকদের কথা। এই যে বিশেষত যারা আমরা তো দেখছি যে আজকে আমাদের দেশে কি অবস্থা চলছে, এই যে সৌদি আরবে কর্মরতরা তারা সময় মতো দেশে ফিরতে পারবে কিনা, মানে তাদের কাজের দেশে ফিরতে পারবে কিনা এবং তারা চাকরি হারাবে কিনা, সেই আশঙ্কায় তো আমরা দেখছি কদিন ধরেই টেনশন চলছে। তো এই ব্যাপারটা নিয়ে এই করোনার সময়ে যারা এই কাজদাতা দেশ, তারা যেন বিষয়গুলোকে যথেষ্ট সহমর্মিতার সাথে দেখে, সে আহ্বান মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। আর তিনি রোহিঙ্গা ইস্যু, যেটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, তিনি বলেছেন যে বাংলাদেশ অন্তত 11 লক্ষ মানুষকে আশ্রয় দিচ্ছে এবং আজ পর্যন্ত একজন রোহিঙ্গাকেও কিন্তু মিয়ানমার ফেরত নেয়। এবং প্রধানমন্ত্রী এর আগেও যে কথা বলেছেন তারই পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের সৃষ্টি, যে মিয়ানমার যে সমস্যা সৃষ্টি করেছে এই সমস্যার সমাধান তাদেরকেই করতে হবে। এবং বিশ্ব নেতৃবৃন্দের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন তারা যেন খুব কার্যকর ভূমিকা রাখেন, কারণ তা না হলে এই সমস্যা তো বাংলাদেশ সৃষ্টি করেনি, কিন্তু বাংলাদেশের ঘাড়ে চেপে বসে আছে। কাজেই
এদেরকে যেন দ্রুত রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানো যায়, সেই ব্যাপারটাতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা তিনি গ্রহণের জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি ফিলিস্তিনের প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন এবং তিনি জলবায়ু পরিবর্তন, যেটা একটা বৈশ্বিক সমস্যা, সেই বৈশ্বিক সমস্যা মোকাবেলা করার জন্য গোটা বিশ্বকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তো এই মোটামুটি ভাবে তার আলোচনার যে মূল বক্তব্যগুলো, মূল এলাকাগুলো, সেই জিনিসগুলো আমি বললাম। আমার কাছে ভাষণটাকে খুব গুরুত্বপূর্ণ ভাষণ মনে হচ্ছে এবং সত্যিকারের একজন মানে আন্তর্জাতিক মানের একজন বিশ্ব নেতা যেভাবে বক্তব্য রাখা উচিত, আমাদের এই ছোট্ট দেশ, সেই ছোট্ট দেশের প্রধানমন্ত্রী কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে যে আজকে যে একটা রেসপেক্ট কমান্ড করেন, সেটা কমান্ড করার পেছনে যে মানে যে কারণগুলো কাজ করে, সেটা কিন্তু আমি মনে করি আজকের ভাষণের মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু, গোটা বিশ্বের জন্য যেগুলো আজকে মানে আপনার চিন্তার ইস্যু, সেই সমস্ত ইস্যুগুলোকে তিনি অ্যাড্রেস করেছেন। তেমনি ভাবে বাংলাদেশের মানুষের যে ইস্যুস গুলো, যেগুলোর সাথে আন্তর্জাতিক সম্প্রদায় জড়িত, সেই বিষয়গুলোকেও কিন্তু তিনি নিয়ে এসেছেন এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন। জি, একই সাথে তিনি আসলে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বলেছেন যে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে জাতিসংঘের সারা বিশ্বের মানুষ ঐক্যবদ্ধ হয়, বিভিন্ন জাতিগুলো ঐক্যবদ্ধ হয়, জাতিসংঘের তৈরি হয়, এখনো আসলে যে করোনা মহামারীর কারণে একইভাবে আসলে সমগ্র মানবজাতি একটি বিপুল প্রতিকূল পরিস্থিতির অবতীর্ণ হয়েছে, মুখোমুখি হয়েছে, যার কারণে আসলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এই পরিস্থিতিতে। সৈয়দ বদরুল হাসান, আপনার কাছে আসছে যে রোহিঙ্গা ইস্যু এখন আমাদের দেশে আসলে প্রধান সমস্যা। এই রোহিঙ্গা ইস্যুকে তিনি খুবই উল্লেখযোগ্যভাবে তিনি তার ভাষণে উল্লেখ করেছেন এবং বিশ্ব সম্প্রদায়কে কার্যকরভাবে ভূমিকা রাখার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। আপনার কাছে আসলে এর পর্যালোচনাটুকু জানতে চাই। এই সমস্যাটা নিশ্চয়ই দীর্ঘদিনের, কি বলবেন? প্রধানমন্ত্রী যথার্থই বিষয়টি তুলে ধরেছেন এবং আমরা বিগত কয়েক বছর ধরে যে 11 লক্ষের অধিক রোহিঙ্গাদের আমাদের দেশে দেখেছি, আশ্রয় দিয়েছি, সেটা তো আমাদের একটা মানবিক দিক। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের সমাজ এদের জন্য সবসময় রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি দেখিয়েছে এবং এখনো দেখিয়ে যাচ্ছে। কিন্তু তারপরও আমাদের কিন্তু ওই চিন্তা করার সময় এসছে যে এটা সমাধান কিভাবে হবে। সমাধান হয়নি। মিয়ানমার যে সামরিক জান্তা, আমি এখনো তাদেরকে সামরিক জান্তা বলি, যদিও অং সান সুচিকে নিয়ে একটা সরকার একটা গঠন করেছে, কিন্তু সামরিক বাহিনীর প্রাধান্য এখনো রয়েছে। তারা কিন্তু এখনো কোনো কিছুতে সাড়া দিচ্ছে না এবং তার কিছু কথা শুনতেই রাজি না। তারা এখনো বলে যাচ্ছে যে এই রোহিঙ্গা তাদের দেশের নাগরিক নয়। সেটা তো আমরা গ্রহণ করি না। আমরা কেন সমগ্র বিশ্ব গ্রহণ করে না? সেটা আমার মনে হয় আমাদের বাংলাদেশ থেকে জোরালো কূটনৈতিক অভিযান চালানো দরকার এখন, যে এই রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হবে। এরই মধ্যে যে আমাদের যে আরেকটা চিন্তার বিষয় এসে গেছে, সেটা আমরা শুনেছি যে সৌদি আরব থেকে 54,000 যে রোহিঙ্গা আছে তাদের জন্য পাসপোর্টের প্রস্তাব করা হয়েছে বা দাবি করা হয়েছে সৌদি আরবের সরকারের পক্ষ থেকে। এটা নিয়ে আমাদের আরেকটা চিন্তার বিষয় এসে গেছে। তো আমাদের এখন সমগ্র দিক দিয়ে, সব দিক দিয়ে রোহিঙ্গা বিষয় নিয়ে একটা চাপ সৃষ্টি হচ্ছে, যার ফলে এখন দেখা যাচ্ছে বাংলাদেশকে যেটা করতে হবে, বাংলাদেশ সরকারকে বিশেষ করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের প্রধানমন্ত্রী দপ্তর, এই একটা অভিযান চালাতে হবে যে এই সমস্যার সমাধান যেন খুব দ্রুত হয়। এবং অভিযানটা যেটা হবে, আমাদের যে প্রতিবেশী দেশ আছে, চীন আছে, রাশিয়া আছে, ভারত আছে এবং শুধু আমেরিকা আছে, ইউরোপিয়ান ইউনিয়ন, সব ক্ষেত্রে সবার সাথে যোগাযোগ করতে হবে, যেটা অনেক দিন হয়ে গেছে। এবং এটা তো এই রোহিঙ্গা ইস্যু বা এই যে শরণার্থী বছরের পর বছর থাকবে, সেটাও হয় না। এখন সব দেশেই শরণার্থী আসে, সব বিষয়ে সমস্যা হয়, পৃথিবীর সব জায়গায় সমস্যা হয়, শরণার্থী হয়, কিন্তু কখনো এইভাবে যে একটা দেশ, একটা সরকার তাদের দেশের জনগণকে বের করে দিয়েছে। বাংলাদেশের পক্ষে তো আসলে এত লাখ লাখ শরণার্থীর বোঝা আসলে বহন করা অনেকটাই অসম্ভব। আমরা একটা দরিদ্র দেশ, এখন আমরা যদিও বলছি মিডল ইনকাম দেশ হবো, সেটা হচ্ছে, কিন্তু এত একটা বিরাট বোঝা, এটা কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো একটু কঠিন ভাবে দেখতে হবে। তারা একটু গা হেলিয়ে বসে গেছে, এটা আমার মনে ঠিক হবে না। আর উপরে যেটা বললাম,
যে সৌদি আরবের দাবি তারা যে করছে পাসপোর্ট দিতে, সেটা তো আমাদের সরকারকে বা আমাদের দেশকে তারা, আমাদের দেশের প্রতি তারা দাবি রাখতে পারেন। দাবি করতে হলে মিয়ানমারের প্রতি দাবি করতে হবে। এরা মিয়ানমারের নাগরিক, মিয়ানমারকে বলতে হবে এই 54,000 রোহিঙ্গাদের তোমরা পাসপোর্ট দিয়ে দাও। জি, আপনার কাছে ফিরবো। শফিকুল করিম সাবু, আপনার কাছে আসতে চাই যে রোহিঙ্গা 54,000 রোহিঙ্গার কথা বললেন বদরুল হাসান, সৌদি আরবে সেখানে সরকার আসলে বলছে যে তাদের পাসপোর্টের ব্যবস্থা করতে, আসলে এটি একটি বড় একটি সংকটের জায়গা এবং এইসব সংকট নিয়ে আসলে বাংলাদেশ যেহেতু শরণার্থী কত 3 বছর হয়ে গেছে, বাংলাদেশের জন্য একটা বিশাল বোঝাও হয়ে দাঁড়িয়েছে। আজকে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ভাষণে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের বিষয়গুলো তুলে ধরেছেন, একই সাথে যে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন কার্যকর ভূমিকা রাখার জন্য এবং বাংলাদেশের সামাজিক সুরক্ষা নিশ্চিতে সরকারের উদ্যোগগুলোর কথাও বলেছেন। আপনার মন্তব্য জানতে চাই। আমার মন্তব্য হচ্ছে যে প্রথমে এরকম ধরনের একটা কথা আসবে সৌদি আরবের থেকে আমাদের প্রতি, এটা আমার কাছে বিশ্বাসই হচ্ছিল না যে এটা সাধারণত কোনোদিন হয় না যে এরকম ভাবে তাদের দেশে রোহিঙ্গারা গেছে এবং তারা বাংলাদেশকে বলছে পাসপোর্টের ব্যবস্থা করে দিতে। যেটা বদরুল সাহেব বলেছে, হ্যাঁ সেটাই তো হওয়া উচিত ছিল, যে এই দাবিটা করা উচিত ছিল রোহিঙ্গা মানে মায়ানমারের কাছে, যে তাদের জনগণ চলে এসছে সেখানে সৌদি আরবে, তারা তাদের ভিসা দেয়, আমরা কিভাবে আমাদের পাসপোর্ট দেবো? কারণ আমাদের এখানে যে সমস্ত রোহিঙ্গা অলরেডি এসে গেছেন, প্রায় 11 লক্ষ মধ্যে, যেটা আপনি বললেন প্রায় 3 বছর ধরে আছে, আমরা তো এদেরকে তো পাসপোর্ট দিইনি। আমরা কি এদেরকে পাসপোর্ট দিয়েছি? আমরা তো এদেরকে পাসপোর্ট দিই, বিকজ এরা তো, এদের স্ট্যাটাসটা হচ্ছে রিফিউজি স্ট্যাটাস। আপনি খেয়াল করে দেখেন, আমরা যখন 1971 সালে সেই স্বাধীনতা সংগ্রামের সময় আমরা যখন গিয়েছিলাম, আমাদের শরণার্থীরা কলকাতায় গিয়েছিল, ভারতে গিয়েছিল, আমরা কি সেই শরণার্থীদের কাছে কি পাসপোর্ট ছিল? নাকি ভারত সরকার বলেছিল এদেরকে পাসপোর্ট দাও আইডেন্টিটির জন্য? এটা একটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই যে আমরা এতগুলো অভিবাসীকে নিয়ে যেটা মানে যে সমস্যাটা দেখা দিয়েছে, যে যারা যখন সৌদি আরবে চলে যাবে তাদেরকে যেতে হবে, ভিসা শেষ হয়ে যাচ্ছে, ফ্লাইট হচ্ছে না, ফ্লাইট হবে কি হবে না, তারপরে কোভিড এর টেস্ট হচ্ছে কি হবে না, এই সমস্ত নিয়ে যখন আমরা অনেক চিন্তা করছি, হঠাৎ করে এরকম একটা 54,000 একটা লোকের ভিসা বা পাসপোর্টের ব্যাপারে আসলো। এটা আমার কাছে যেন, এটা ঠিক আমার কাছে কাকতালীয় মনে হয় না। এটার মধ্যে কোনো একটা কনস্পিরেসি থাকতে পারে, এটার মধ্যে কোনো একটা কিছু থাকতে পারে, মানে যেটা হয়তো বাংলাদেশের একটা চাপ সৃষ্টি করা। আমার কাছে, আমি কিন্তু জিনিসটা এভাবে দেখছি। বাট বাংলাদেশের সরকারকে এটা খুব শক্ত হাতে করতে হবে, কারণ আমি দেখেছি যে এই ক্ষেত্রে বাংলাদেশ সরকার কিন্তু বেশ একটা শক্ত অবস্থান নিয়েছে। যখন সৌদি আরব যখন তাদের ফ্লাইট গুলো এখানে চালু করছিল, বাংলাদেশকে যেতে দিচ্ছিল না, তখন বাংলাদেশে বললো যে না, তোমরা এটা তো রেসিপ্রোকাল। আপনি জানেন বোধহয় সবসময় যখন এয়ারলাইন্স এর ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার যখন যায়, তখন ইট ইজ এ রেসিপ্রোকাল। আমার এখানে যদি আপনি 2টো ফ্লাইট দেন, আমি আপনার এখন 2টো ফ্লাইট দিয়ে অ্যালাউ করবো। দিস ইজ হাউ ইট ইজ ডান। তো সেই জিনিসটাকে কিন্তু বাংলাদেশ ভালোভাবে ট্যাকেল করেছে। এই জন্য আমার বিশ্বাস যে এটাও আলাপ আলোচনার মাধ্যমে হয়ে যাবে। হয়তো কোভিড এর কারণে আমরা যেভাবে আলোচনা করতে পারতাম, হয়তো চট করে আমাদের একটা ডেলিগেশন আমরা পাঠিয়ে দিতে পারতাম, সৌদি আরবে আলোচনা করতো, কিন্তু এখন তো সেটা হচ্ছে না। আমাদের যে যা কিছু হচ্ছে, আমরা এই জুমের মাধ্যমে হচ্ছে বা স্কাইপের কলের মাধ্যমে হচ্ছে। এখন স্কাইপ কলে কতদূর ভাবে আমরা তাদেরকে বোঝাতে পারছি কি পারছি না, এটাও একটা ব্যাপার আছে। ফলে যখন আমরা আমাদের কোন একটা এখান থেকে ডেলিগেশন, বাংলাদেশ থেকে কোনো ডেলিগেশন যায়, তারা নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করবে এবং আমার বিশ্বাস ভাতৃপ্রতিম দেশ সৌদি আরবের সাথে আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। জি, আপনার কাছে ফিরবো। ডক্টর মোড়ল নজরুল ইসলাম, জাতিসংঘের যে আজকে যে সাধারণ পরিষদে যে অধিবেশনে ভাষণ দিয়েছেন, সেটি আসলে একটি ঐতিহাসিক একটি ভাষণ। এখানে বাংলায় ভাষণ দিয়েছেন তিনি এবং একই সাথে তিনি সময় উপযোগী রূপরেখাও দিয়েছেন। করোনাকে ঘিরে বিশ্ব নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সেই পর্যালোচনায় আসলে আপনার মন্তব্যটুকু জানতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী খুব যথার্থভাবেই বলেছেন যে করোনা একটি বৈশ্বিক সমস্যা এবং এই সমস্যাটার আপনি একটি জিনিস, আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যিনি প্রধান, তিনি একটি বক্তব্য দিয়েছেন, সেটাও এর সঙ্গে খুবই তাৎপর্যপূর্ণ। যদি আমরা সময় মতো ভ্যাকসিনের ব্যবস্থা করতে না পারি, তাহলে আমরা অন্তত 20 লক্ষ লোক এই করোনা মহামারীতে মারা যাবে। সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বানটা জানিয়েছেন, করোনায় যে ভ্যাকসিনটা বিশেষ করে 5-6টা কোম্পানি বিশেষ করে তারা তৈরি করার প্রায় একদম দ্বার প্রান্তে চলে গেছে, এই ভ্যাকসিনগুলো যেন খুব
সমস্ত রাষ্ট্রগুলো তাদের আনুপাতিক হারে যাতে পায়। কিন্তু এখানে একটি দুঃখজনক খবর হচ্ছে, যেটা আমরা আগে দেখেছি, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বানটা, এই আহ্বানটা যথার্থই তিনি করেছেন যে আমাদেরও অধিকার আছে। কিন্তু যে খবরটা আগেও যেটা বেরিয়েছে যে প্রায় ধনী রাষ্ট্রগুলো যে যারা ভ্যাকসিন তৈরি করবে তাদের 50% ভ্যাকসিন তারা ক্রয় করার জন্য অগ্রিম তারা টাকা পরিশোধ করেছে যারা উৎপাদক কোম্পানিগুলোকে। এটা কিন্তু কোনো রাষ্ট্র ভ্যাকসিন গুলো তৈরি করে না। আপনি একটা জিনিস জানবেন, এই ভ্যাকসিন গুলো তৈরি করে কোনো কোম্পানি, যেমন অক্সফোর্ডে যে ভ্যাকসিনটা সেটা হচ্ছে যে ওদের যে জায়ান্ট ফার্মাসিউটিক্যাল অ্যাস্ট্রাজেনিকা, ইউএস এর যে ভ্যাকসিন সেখানে মডার্না, জনসন এন্ড জনসন, তেমনি চায়নার যে ভ্যাকসিনটা সেটা সাইনোভ্যাক, বায়োটেক। এরকম করে এই কোম্পানিগুলোর কাছ থেকে কিন্তু যে ধনী দেশ রাষ্ট্রগুলো, এইটা কিন্তু বন্ধ করতে হবে। যদি মাননীয় প্রধানমন্ত্রীর এই আহ্বানকে বাস্তবায়ন করতে হয়, এটাকে যদি বৈশ্বিক সম্পদে দাবি করতে হয়, তাহলে এই দাবিটাও আমাদেরকে করতে হবে যে তোমরা এই ভ্যাকসিন ধনী রাষ্ট্রগুলোর কাছে বিক্রি করতে পারবে না। এটা যে সমস্ত রাষ্ট্রের জনসংখ্যার অনুপাতে সেটা বন্টন করতে হবে, এবং সেখানে মধ্যস্থতা করতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটা যদি না করা যায়, তাহলে আমাদের এই আহ্বানগুলো আহ্বানই থেকে যাবে, আমরা কিন্তু ভ্যাকসিন পাবো না, যেটা বাস্তবতা। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কিন্তু এই ভ্যাকসিন বাংলাদেশের যে জনসংখ্যা, এটা ক্রয় করে আমরা ব্যাপক জনগোষ্ঠীকে দিতে পারবো এমন না। কিন্তু আমরা হয়তো, যেটা সরকার থেকে বলা হচ্ছে যে 25-30 লাখ ভ্যাকসিন তারা কেনার একটা পাইপলাইন তারা আছে, তারা কিনবে যদি তারা ফ্রি না পায়। কিন্তু যেখানে আমাদের 18 কোটি লোক, সেখানে কিন্তু মানে 25-30 লক্ষ ভ্যাকসিনে আমাদের হবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা উদ্যোগ নিয়েছে, সেটা খুব ভালো যে তারা এটা ভ্যাকসিনটা তারা একটা জয়েন্ট কোলাবোরেশনের মাধ্যমে তারা একটা কোভ্যাক্স নামে আর একটা ভ্যাকসিন উদ্ভাবনের তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটা তারা এই ধরনের রেশনিং এর পর্যায়ে তারা সারা বিশ্বের তারা বিতরণ করবে। এইটা যদি সাকসেসফুল হয়, তাহলে আমরা আশা করতে পারি যে আমরা হয়তো বাংলাদেশ হিসেবে এই করোনার ভ্যাকসিনটা পেয়ে যাবে। এবং আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে চায়না ভ্যাকসিন বা অন্যান্য ভারতের ভ্যাকসিন এবং অক্সফোর্ডের ভ্যাকসিন বা ইউএস এর ভ্যাকসিন এক হবে না। আমাদের চেষ্টা থাকবে আমরা ওই অক্সফোর্ডের ভ্যাকসিন অথবা মডার্না ইউএসএ বা জনসন আমরা শুনতে পাচ্ছি না ডাক্তার মোড়ল নজরুল ইসলাম, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা আবারও আপনার সঙ্গে সংযুক্ত করতে পারলে আবারও ফিরবো আপনার কাছে। আমরা একটু আজ প্রকাশিত বেশ কয়েকটি পত্রিকা আমার হাতে এসে পৌঁছেছে, সেগুলো শিরোনাম আপনাদের জানিয়ে দিতে চাই। প্রথমে বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে জাতিসংঘ সাধারণ অধিবেশন নিয়েই সবার ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ। তিনি বলেছেন, মানব ইতিহাসে এক অভাবনীয় দুঃসময় অতিক্রম করছে। করোনার শুরুতে জীবন জীবিকা দুই ক্ষেত্রেই সমান গুরুত্ব দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েকটি পয়েন্টের মাধ্যমে তার যে বাংলাদেশের যে অগ্রগতি, বাংলাদেশের করোনা মোকাবিলা এবং একই সাথে সারা বিশ্ব নেতৃবৃন্দের প্রতি কিছু আহ্বান বা রূপরেখা তুলে ধরেছেন। এগুলো নিয়ে আজকে প্রধান শিরোনাম মোটামুটি এই ছিল। এবং বাংলাদেশ প্রতিদিন আরও একটি শিরোনাম রয়েছে, এমসি কলেজে তরুণীকে তুলে নিয়ে গণধর্ষণ, সিলেটে ক্ষোভ 9 জনকে আসামি করে মামলা। এটি ছিল আরও একটি শিরোনাম। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। এরপর কালের কণ্ঠ আজ শিরোনাম করেছে, মুজিব বর্ষে নিশ্চিত হবে সবার মানবাধিকার। জাতিসংঘের প্রধানমন্ত্রী, দারিদ্র্য ও শোষণমুক্ত বাংলাদেশ হবে গণতান্ত্রিক মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত। রোহিঙ্গা সমস্যা মিয়ানমারকেই সমাধান করতে হবে। বিশ্ব সম্প্রদায়ের আরও ভূমিকা প্রত্যাশা করেছেন। সব দেশের সময় মতো ও একই সঙ্গে কোভিড ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করতে হবে। প্রবাসী শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান। এই ছিল মোটামুটি কালের কণ্ঠের শিরোনাম। এরপর দ্য ডেইলি সান আজ শিরোনাম করেছে, বাংলাদেশের সাকসেস স্টোরি আন্ডার হাসিনাস লিডারশিপ। এটি ছিল প্রধান শিরোনাম। তারপরে আরও বেশ কয়েকটি শিরোনাম রয়েছে, এনশিওর করোনা ভ্যাকসিন ফর অল কান্ট্রিজ, প্রাইম মিনিস্টার। জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি এই কথা বলেছেন। আমরা আলোচনায় ফিরতে চাই। অধ্যাপক মেজবা কামাল, আমরা আসলে জাতিসংঘে আজকে একটি ঐতিহাসিক এবং এরকম অধিবেশন হয়তো এর আগে কখনোই বিশ্ব দেখেনি। ভার্চুয়াল পদ্ধতিতে ভাষণ দিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ, কারণ কেউ আসলে করোনার কারণে সকল দেশের সঙ্গে যে যোগাযোগ সেটি বিচ্ছিন্ন, কেউই যেতে পারেনি। জাতিসংঘের যে সদর দপ্তর সেটি সেখানে
এবং মাননীয় প্রধানমন্ত্রী খুব সময়োপযোগী রূপরেখা দিয়েছেন, বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন করোনা মোকাবেলায়। যেমন তিনি রূপরেখা দিয়েছেন, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এই করোনা মোকাবেলায়। কারণ বলা হয়ে থাকে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও ভয়াবহ একটি পরিস্থিতি মোকাবেলা করছে বিশ্ব। আপনার যদি কোনো মন্তব্য থাকে এই ক্ষেত্রে। এবং ভ্যাকসিন নিয়ে তিনি বলেছেন যে সবার ভ্যাকসিন সব দেশেরই নিশ্চিত করার কথা বলেছেন তিনি। এই কথা এর আগেও বারবার বলেছেন, আজকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বলেছেন। আপনার যদি কোনো মন্তব্য থাকে। জি, আসলে পৃথিবী এখন একটা খুবই কঠিন সময় অতিক্রম করছে, এবং বিশেষ করে যে বিষয়টা আমি এখানে আলোচনায় আনতে চাই সেটা হচ্ছে যে আমরা আমাদের যে অতি উৎপাদন এবং ভোগবাদী যে একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলেছি, সেই কারণে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে পৃথিবীর যে প্রাকৃতিক সম্পদগুলো, যা আপনার একটা ভারসাম্যমূলক অবস্থা রক্ষার জন্য যেগুলো সংরক্ষণ অতি জরুরি, দেখা যাচ্ছে যে আমরা কিন্তু সেই প্রকৃতির উপরে হাত বাড়িয়েছি। এবং যে জন্য এবার কিন্তু আমি জাতিসংঘের কথাতেই আসি যে গত 5ই জুন যখন বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো, তখন কিন্তু জাতিসংঘ এই বিষয়টার প্রতি গুরুত্ব আরোপ করেছে এবং তারা বলেছে যে আজকে মানুষের স্বাস্থ্য এবং প্ল্যানেটের স্বাস্থ্য, এর দুটো আজকে এক সূত্রে গাঁথা হয়ে গেছে। আজকে শুধু আমরা মানুষের স্বাস্থ্য আর রক্ষা করতে পারবো না, আমরা আজকে গোটা এই আমরা যে গ্রহে বাস করি এই গ্রহের স্বাস্থ্যকে আমরা বিপদাপন্ন করে তুলেছি। এবং এর জন্য আমরা যে ধরনের জীবন যাপন রীতি অভ্যস্ত হয়ে গেছি, যে ভোগবাদী সমাজে আমরা গড়ে তুলেছি, যে ভোগবাদী সমাজ, সেটাই কিন্তু তাই। এবং এর জন্য আজকে তো আমরা আমাদের গাছগাছালি শেষ করে দিচ্ছি, আমরা নদী দখল করছি, আমরা প্রকৃতির হেন বিষয় নাই যার উপরে আমরা কর্তৃত্ব করছি না, মানে আমরা আপনার সেটাকে ভোগ দখলের উপকরণে পরিণত করছি না। তো ফলে সেদিক থেকে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আজকে এই বিশ্বের যে পরিবেশ রক্ষা সেটার দিকে নজর ফেরানো দরকার। তা না হলে কিন্তু এই যে দেখুন যে করোনাটা কি, করোনাটাকে বলা হচ্ছে একটা জুনোটিক ডিজিজ, যে এটা হচ্ছে যে পশু মানে অ্যানিমালস থেকে মানুষের শরীরে আসছে। জুনোটিক ডিজিজের সংখ্যা কিন্তু ক্রমাগতভাবে বাড়ছে। পৃথিবীতে যত দিন যাচ্ছে তত দেখা যাচ্ছে জুনোটিক ডিজিজের সংখ্যা বাড়ছে, আর জুনোটিক ডিজিজ আরো বেশি ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। আগে আপনার হয়তো অ্যানিমাল থেকে মানুষের শরীরে এলেও সেটা আপনার মানুষ থেকে মানুষের ট্রান্সফর্ম হতো, কিন্তু এবার যে আমরা করোনার মোকাবেলা করছি, এই করোনা আপনার এখন তো আপনার এর সোর্সটা কি এটা এখনো ডিটারমিন হয়নি, কিন্তু অনেকেই মনে করছেন যে অ্যানিমাল থেকে এসছে, কিন্তু অ্যানিমাল থেকে এসে এটাকে আপনার একজন মানুষ থেকে আরেকজন মানুষের কাছে কিন্তু সেটা চলে যাচ্ছে। এটা একটা ভয়াবহ বিপদ তৈরি করেছে। এবং যে কথাটা একটু আগে আমাদের আপনি পরিবেশের কথা বললেন, আসলে আমাদের যে জলবায়ু মোকাবেলায় যে বাংলাদেশের প্রশংসা করেছিলেন জাতিসংঘ মহাসচিব কয়েকদিন আগেই, সেই জলবায়ু মোকাবেলায় বাংলাদেশের যে অবদান সেটিও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। জি জি, না মানে আপনার এই বিষয়গুলোতে একই সূত্রে গাঁথা, এবং সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আজকে জলবায়ু পরিবর্তনের সমস্যার কথাটা বলেছেন, সেই জলবায়ু পরিবর্তনের সমস্যাটা এটা একটা বৈশ্বিক সমস্যা, সেটা তিনি তুলে ধরেছেন। এবং সেটার সাথে কিন্তু আজকে এই যে করোনার বিষয়টা সেটাও জড়িত। এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। কাজেই আপনার এগুলো কোনোটাই এখন আর বিচ্ছিন্ন বিষয় নয়, এগুলো সব এক সূত্রে গাঁথা। আর জলবায়ু পরিবর্তন, যে বৈশ্বিক উষ্ণতার কথা আমরা বলি, এবং যেভাবে আজকে যে সমুদ্র পৃষ্ঠের যে জলস্ফীতি হচ্ছে, এবং তার দ্বারা যেগুলো আপনার উপকূল অঞ্চলের দেশগুলো, বিশেষত আমাদের বাংলাদেশের মতো দেশ, যাদের আপনার একটা বড় অংশ আগামী 50 বছরের মধ্যে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, তো সেই জায়গায় কিন্তু জলবায়ুর এই যে আপনার পরিবর্তন, সেটাকে মোকাবেলা করা আজকে শুধু আমাদের দেশের জন্য দরকার তাই না, এরকম বহু দেশ, আজকে পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, যে এই জলস্ফীতি হলে পৃথিবীর বহু দেশ আক্রান্ত হবে, এবং এই ধারাটা চলতে থাকলে তো গোটা পৃথিবীরই অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। কাজে সেদিক থেকে আপনার
মানে জলবায়ু পরিবর্তনের বিষয়টা প্রধানমন্ত্রী জোর দিয়েছেন, তিনি কিন্তু এই যে করোনা মোকাবিলার বিষয়টাতে জোর দিয়েছেন, এবং আমি তার সাথে যে কথাটা যোগ করতে চাই, যেটাকে অ্যানালিসিস করতে গেলে যেটা দাঁড়ায়, সেটা হচ্ছে যে আজকে বিশ্বের স্বাস্থ্য যে বিপদাপন্ন, সেইটার সাথে মানুষের স্বাস্থ্য বিপদাপন্ন হওয়ার সম্পর্কটাকে আপনার সংযুক্ত করা দরকার। একই সঙ্গে আসলে যে 100 বছর মেয়াদী যে ডেল্টা প্ল্যান, সেটি বাস্তবায়নের কথাও তিনি তুলে ধরেছেন এবং সেটা তো আমাদের নিজস্ব এই কনটেক্সটে। কিন্তু আমি আপনার একটা কথা বলতে চাই যে এখানে যে 20 লাখ লোক মারা যেতে পারে বলে মাত্র গতকালই বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে উদ্বেগ ব্যক্ত করছে, সেইটার সাথে কিন্তু দেখুন এই যে করোনা যে ভ্যাকসিন, আমরা 5টা-6টা কোম্পানি দেখছি যে আপনার মানে কোম্পানি বা দেশ আমাদের সময় একদম শেষ, আপনি যদি সংক্ষেপে শেষ করেন। আমি বাক্যটা শেষ করি। সেই ক্ষেত্রে আপনার এই ভ্যাকসিন তৈরি হলেও সেই ভ্যাকসিনটা অ্যাক্সেসিবল হওয়া, পৃথিবীর মানুষের কাছে, বিশেষ করে দরিদ্র মানুষের কাছে অ্যাক্সেসিবল হওয়ার বিষয়টা একটা রিয়েল চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটার প্রতি কিন্তু আমি মনে করি যে সঠিকভাবে প্রধানমন্ত্রী বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছেন। জি, ধন্যবাদ সৈয়দ বদরুল হাসান। একই সাথে আসলে প্রবাসী শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আপনি জানেন যে সারা বিশ্বে কিন্তু কর্মহীন হয়ে পড়েছে অনেক শ্রমিক, দেশেও যেমন হচ্ছে, প্রবাসেও হচ্ছে, আমাদের শ্রমিকরা হচ্ছে এবং অন্যান্য শ্রমিকরাও কিন্তু হচ্ছে। এই বিষয়টি নিয়ে একটি আহ্বান জানিয়েছেন বিশ্ব সম্প্রদায়কে এখনই ব্যবস্থা নেওয়ার বা চিন্তা করার জন্য এই সংকট মোকাবেলায়। কি বলবেন? না, এটা তো যথার্থ তিনি বলেছেন। আর আমরা তো আমাদের নিজের পরিবেশে, আমাদের নিজের দেশেই দেখতে পাচ্ছি যে বিদেশ থেকে এই করোনার কারণে অনেক শ্রমিক দেশে ফিরেছেন এবং এখন আবার দেশের ওসব দেশে তাদের কর্মসংস্থানে কর্মস্থলে ফিরে যেতে চাচ্ছেন, টিকিট পাচ্ছেন না, সমস্যা হচ্ছে সবকিছু। কিন্তু এই যে শুধু এখানে অন্যান্য বিশ্বের অন্যান্য জায়গায় একই সমস্যা। তো প্রধানমন্ত্রী যে আলোচনাগুলো করেছেন, যে কথাগুলো আজকে বলেছেন, তিনি কিন্তু এক কথা আমি বলবো, ইংরেজি ভাষায় যদি বলি, স্টেট অফ দ্য ওয়ার্ল্ড, এই ধরনের একটা মেসেজ তিনি দিয়েছেন। পুরো পৃথিবীতে কি সমস্যাগুলো হচ্ছে পুরোটা তিনি বাংলাদেশ থেকে আরম্ভ করে সমগ্র পৃথিবীর সমস্যাগুলো তুলে ধরেছেন। একই ধরনের তিনি বক্তব্য কিছুদিন আগে আমরা সবাই জানি, আপনারা সবাই জানেন, কিছুদিন আগে ব্রিটেনের বিখ্যাত পত্রিকা দি গার্ডিয়ানে সেখানে তিনি একটা লিখেছেন, সেখানেও তিনি এই বিষয়গুলো তুলে ধরেছেন। তো আমি যেটা বলবো যে এই যে কর্মসংস্থান, বিদেশে যারা চাকরি করছেন, বিভিন্ন দেশের মানুষ যারা চাকরি করছেন, যেমন আমাদের লোকেরা চাকরি করছেন, সৌদি আরব যেতে চেষ্টা করছে। এখন যদি আমাদের দেশের কথাই আপাতত একটু চিন্তা করে নিই, সেটা হচ্ছে এই যে টিকিটের বিষয়টা, তারপর তাদের যে ভিসার বিষয়টা, সৌদি আরবের ভিসা, আকামা, এসব নিয়ে। কিন্তু কথা হচ্ছে তারা তো যাবে হয়তো অনেকে একটু কষ্ট হবে, কিন্তু যে সৌদি বিমান এবং বাংলাদেশ এয়ারলাইন, এরা সব তাদের সার্ভিস চালু করবে, তারা যাবে। কিন্তু এদেরকে কে নিশ্চয়তা দেবে যে তারা যখন পৌঁছবে, তারা যে প্রতিষ্ঠানে, যেসব কোম্পানিতে, যেসব জায়গায় তারা চাকরি করতেন, সেই চাকরিগুলো ঠিক আছে কিনা? সৌদি সরকার তাদেরকে যেতে দিবে, তাদের ভিসার মেয়াদ বাড়িয়ে দিবে, আকামার মেয়াদ বাড়িয়ে দিবে, কিন্তু যে শ্রমিকটা যাবে তার পুরনো সংস্থায়, যদি সেই মালিক তাকে কাজ করতে না দেয়, এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। এবং একই ধরনের অন্যান্য দেশে একই সমস্যা হবে। কিন্তু আমার মনে হয় এই যে প্রধানমন্ত্রী যে এই কথাগুলো তুলে ধরেছেন, এটা আজকে তিনি বক্তব্যে তুলে ধরেছেন, কিছুদিন আগে তার লেখনীতে তুলে ধরেছেন, এই কথাগুলোই আবার যেন আনুষ্ঠানিকভাবে আমাদের পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে, আমাদের কূটনীতিকদের মাধ্যমে, কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে বিভিন্ন সংস্থা, বিভিন্ন দেশের সরকার প্রধানের কাছে, সরকারের কাছে পৌঁছানো হয়, তাতে বিষয়টি আরো কার্যকর হবে বলে আমার ধারণা। জি, ধন্যবাদ শফিকুল করিম সাবু। আপনার কাছে আসতে চাই যে সন্ত্রাসবাদ এবং সহিংস উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথাও বলেছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণে। আপনি বাংলাদেশে আমরা ইদানিং দেখছি করোনাকে কেন্দ্র করে নানা ধরনের অপরাধ বাড়ছে। আমরা দেখলাম যে এমসি কলেজে যে ধর্ষণের ঘটনা ঘটেছে, একই সাথে কিশোর অপরাধ বাড়ছে। সবকিছু মিলে আসলে কি বলবেন আপনি? এটা আমার কাছে সম্পূর্ণভাবে মনে হচ্ছে একটা সামাজিক অবক্ষয় হচ্ছে। এই সামাজিক অবক্ষয়টা আমাদের রোধ করতে হবে। এবং আমি বুঝতে পারি না যে যেই জিনিসগুলি হয়েছে, আপনি দেখেন অধুনা গত 1 মাস বা 1.5 মাস ধরে যে ধরনের ধর্ষণের নিউজগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং যেখানে আজকে মন্ত্রী, আমাদের দুর্যোগ মন্ত্রী নিজেই একটা র্যালিতে বলেছেন যে উনি
দর্শকদের সর্বোচ্চ শাস্তি চাচ্ছেন। এখন রাষ্ট্রের তরফ থেকে যদি এরকম ধরনের বক্তব্য আসে, কথা হচ্ছে যে আমরা কেন এরকম হয়ে যাচ্ছি? আমাদের ছেলেপেলেরা এই যে কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ইয়াং ছেলে, 22 বছর 21 বছরের ছেলে, এরা কেন এই দিকে তাড়িত হচ্ছি? কিছুদিন আমরা দেখলাম মাদকের পিছনে ছুটলাম, তারপরে এখন আবার এই জিনিসগুলো। এখন এইখানে আপনি তো ধরেন কোন রকম ওষুধ বা কোনো জাতীয় কিছু না, আমাদের এখন একটা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের মধ্যে এই জিনিসগুলো ছড়িয়ে দিতে হবে। আমাদের ছাত্রদের মধ্যে, আমরা যারা আছি, আমরা যারা সাংবাদিকতা করি, আমাদের লেখনীর মাধ্যমে এই জিনিসগুলো যদি আমরা তাদেরকে গাইড করতে না পারি, এবং এটা দেখুন দেখুন সমস্তগুলো কিন্তু ন্যাবিং হয়ে যাচ্ছে, সবাই কিন্তু ধরা পড়ছে, মানে কারো কিন্তু রেহাই নেই। আজকে ধরা পড়ছে বা কালকে ধরা পড়ছে, কিন্তু ধরা কিন্তু পড়ছে এবং বিচার হচ্ছে, তারপরও কেন এটা হচ্ছে? এই জিনিসটাই আমাকে বেশ মানে পীড়া দেয়। আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি বা আমরা ঢাকা কলেজে এসে, আমাদের ছাত্রকালীন অবস্থায় কিন্তু আমরা এরকম ধরনের কল্পনা করতে পারিনি, যেটা এখন অহরহ ঘটেছে কলেজে। এই সামাজিক অবক্ষয় মোকাবেলার উপায় কি আসলে? এই বিষয়গুলো আমরা কিন্তু বারবারই দেখছি, খুব বেশি দেখছি। সামাজিক অবক্ষয় মোকাবেলার উপায় কি? ওই যে শিক্ষা দিতে হবে, আপনাদের সেমিনার করতে হবে, লোকজনের সাথে আলাপ আলোচনা করতে হবে। দরকার হলে আমাদের মনে হয় যে কলেজে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে বক্তৃতা দিতে হবে, লোকজনকে বোঝাতে হবে, ছেলেপেলেকে বোঝাতে হবে যে তোমরা যে যাই কিছু করো না কেন, তোমাদের ধরা কিন্তু পড়বেই। এবং এই জিনিসগুলো কিন্তু সমাজকে কিন্তু এগিয়ে দিচ্ছে না, আমাদের সমাজকে আমরা পিছিয়ে নিয়ে আসছি। আমরা তো অনেক উন্নতি হয়েছে বাংলাদেশের, আপনি দেখুন গত 30 বছর তো 20 বছরে, বিশেষ করে এই সরকার আমলে যেই ইয়েগুলি হয়েছে, আপনার যে মানে সামাজিক উন্নতিগুলো হয়েছে, বিভিন্ন ইন্ডিকেটার্স আপনি যে উন্নয়নগুলো হচ্ছে, এগুলি কিন্তু হঠাৎ করে যে আমরা মার খেয়ে যায়। যখন এই কথাগুলো হয় আলোচনায়, আমরা যখন কথা বলি, আমরা কিন্তু খুব কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে কথাগুলো বলি, আমাদের খুব ক্ষোভের থেকে কথাগুলো বলি, কারণ আমরা তখন সিনিয়র সিটিজেন হয়ে গেছি। আমাদের কাছে খারাপ লাগে যে আমাদের তরুণ প্রজন্মরা এসবের সাথে যুক্ত হচ্ছে। কেন হচ্ছে? এতে কি কোনো উপায় নেই? হ্যাঁ, একটা কোনো সলিউশন কিন্তু আমরা দিতে পারছি না। আপনি যেটা বলেছেন, সলিউশন কিন্তু নেই, রাতারাতি কোনো সলিউশন আমরা দিতে পারবো না, কিন্তু আমাদেরকে মোটিভেশন করতে হবে, মোটিভেট করতে হবে এই সমস্ত ছেলেগুলো। এটাই বোধহয় একমাত্র উপায়। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, করোনা মোকাবেলা আমাদের সচেতনতা এখন একবারই দেখা যায় না, খুবই কম, মানুষের মধ্যে ভয়ও কেটে গেছে। আসলে সচেতনতা কিভাবে ফিরবে, এর কোনো উপায় আপনার কাছে আছে কিনা, আপনার কাছে কি বলবেন? আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ডাক্তার, শুনতে পাচ্ছি আমি। আচ্ছা, শুনতে পাচ্ছেন। আচ্ছা, আমি একটু সাবুয়ের সাথে একটা পয়েন্ট, আমি যে যে ধর্ষণের যে প্রসঙ্গটা আপনি আনলেন, আপনি দেখেন যে আমাদের যে সাম্প্রতিক কালে যে স্ট্যাটিস্টিক্স, আপনি যদি 2018, 2019 এবং 2020-এ, এটা আমাদের যথেষ্ট স্ট্যাটিস্টিক্স নাই, কিন্তু যতটুকু আছে সেখানে আমরা দেখছি যে প্রতিদিন গড়ে 13 জন থেকে 14 জন করে ধর্ষিতা হচ্ছেন। এটা যদি সাম্প্রতিক কালের যে তথ্যগুলো আপনি দেখেন, এবং এর ভিতরে 3 জন শিশু। কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো কি, যে এটা যে তথ্যটা আমাদের দেশে নাই, আন্তর্জাতিকভাবে বিশেষ করে ইউএন এবং গ্লোবাল যে ইনফরমেশন গুলো আছে, সেখানে দেখা যাচ্ছে 91.6% রেপ এটা আনরিপোর্টেড। তাহলে আপনি দেখেন যে আমরা যেটা পাচ্ছি এটাই কিন্তু সমাজের চিত্র না। আমরা যেটা বিশেষ করে বেশিরভাগই মেয়েরা, তাদের পরিবার, এগুলো কিন্তু তাদের আত্মসম্মানের ভয়ে, এবং একটা ধর্ষণের ঘটনা যখন প্রকাশিত হয় সেটা একজনের ক্ষতি হয়, আর যখন সেটা রাষ্ট্রীয়ভাবে বা মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয়, সেই পরিবার এবং ওই সমাজের সব জায়গাতে কিন্তু এটা, যে কারণে এই আনরিপোর্টেড যে ভায়োলেন্স গুলো, উমেন ভায়োলেন্স গুলো, এগুলো কিন্তু আমরা পাই না। সাবু ভাই যেটা বললেন যে এটা সেমিনার বক্তৃতা করে বোঝালে হবে না, আমাদের এর জন্য একটা একেবারে ক্যাপিটাল পানিশমেন্টের দরকার, যা হলে ওরা যদি দেখবে যে যদি আমি এই ধরনের কাজ করি আমার ক্যাপিটাল পানিশমেন্ট হবে, আমাকে মৃত্যুদণ্ড। অ্যাসিড সন্ত্রাসের কথা আপনারা জানতেন, অ্যাসিড সন্ত্রাস কিন্তু বন্ধ হয়েছে এই ধরনের ক্যাপিটাল পানিশমেন্টের কারণে। এবং এই যে মাদকের বিরুদ্ধে যে আমাদের যে র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনী যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যে কঠোর অবস্থান নিয়েছিল, সেটা কিন্তু আমরা এই যে ইয়াবা, আমরা যথেষ্ট এগুলো ভদ্রভাবে লেকচার দিয়ে, কিন্তু আমি সাবু ভাই দুঃখিত আপনি একটু কঠোরভাবে বলার জন্য,
যে এটা কিন্তু লেকচার দিয়ে এটা হবে না। আপনাকে আজকে আমাদের যিনি আইজিপি আছেন, ইনি অত্যন্ত ভালো মানুষ, কঠোর মানুষ, ইনি র্যাবের ডিজি ছিলেন। এই আইন সবকিছু যে প্রধানমন্ত্রী নির্দেশ দিবেন তারপরে হবে তা না। আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজের ভাই বোনের মতো চিন্তা করে আজকে অবস্থান নিতে হবে। আর সর্বশেষ যেটা আপনি করোনার কথা বলেছেন, যে করোনার আমি একটা কথাই বলবো, যে এটা কিন্তু আমি লকডাউন করে এটাকে বন্ধ করা যাবে না। আজকে সারা বিশ্ব যে আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, আপনি যদি 30 সেকেন্ডে শেষ করেন। খুব অল্প বলি। আমাদের যে কমিউনিটি যে প্রোটেকশন, যেটা পার্সোনাল প্রোটেকশন, যেটা আমি নিজে যদি নিজে বাঁচতে না চাই, তাহলে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যতই বলেন যে তোমরা মাস্ক পরো, তুমি গ্লাভস পরো, তুমি হ্যান্ড ওয়াশ করো, হবে না। আজকে বুঝতে হবে যে একটা পরিবারে যদি একটা মৃত্যু হয়, আজকে আপনি জানেন যে যারা সব থেকে এই করোনার সাথে সংশ্লিষ্ট যে ডক্টররা, প্রায় 130 জনের উপরে ডক্টর মারা গেছে, যারা সব থেকে সচেতন এলিট একটা পোর্শন, আজকে পুলিশ মারা যাচ্ছে, আজকে বিসিএস অফিসার মারা যাচ্ছে, এক কথা যদি শেষ করেন, কত সাংবাদিক মারা যাচ্ছে। অর্থাৎ যেটা হচ্ছে যে আমাদের যেটা করতে হবে, পার্সোনাল হাইজিন, পার্সোনাল প্রোটেকশন, এবং নিজেকে বাঁচার জন্য তৈরি রাখতে হবে। তা না হলে শুধু সরকারের কথা, স্বাস্থ্যমন্ত্রীর কথা বা এগুলোতে হবে না। আমাদের যখন ভ্যাকসিন আসবে তখন ভ্যাকসিনের কথা ভাববো। এখন শুধু আমরা কিভাবে নিজেরা বাঁচতে পারি। যদি আমাদের সিমটম দেখা যায়, আমরা কোয়ারেন্টাইনে যাব। আমাদের যদি আমাদের শেষ করতেই হচ্ছে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক মেজবাহ কামাল, এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সৈয়দ বদরুল আহসান এবং শফিকুল করিম সাবু, এবং আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডক্টর নজরুল ইসলাম। আপনাদের চারজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আসছে শীতকে ঘিরে দেশ জুড়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এর মধ্যে প্রস্তুতি নিতে শুরু করছে সরকার। সেই সতর্কতা আপনাকেও মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি বজায় রাখতে হবে, শারীরিক দূরত্ব। আজ এই পর্যন্তই। আগামীকাল একই সময় আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।